বন্ধুরা, গতকালকে রাত্রেই কিন্তু শেষ হলো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ এবং বাংলাদেশ দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে একটা জয় ছিনিয়ে নিয়ে আসলো, আমাদের মনটা ভালো করে দিল। এখন সামনে কিন্তু ওয়ানডে সিরিজ, আমাদের প্রিয় ফরম্যাট, আমাদের প্রত্যেক ক্রিকেটারেরই প্রিয় ফরম্যাট ওয়ানডে। এবং যেহেতু নাজমুল হোসেন শান্ত নেই, তাই আমাদের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী মিরাজ আছেন। তো আমি একাদশ নিয়ে আজকে একটু কথা বলি, বা স্কোয়াড নিয়ে, যে 15 জনের স্কোয়াড যে ঘোষণা করা হইলো সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আফিফ হোসেন ধ্রুব কেন ওয়ানডে দলে? 1 বছর ওয়ানডে দলের বাইরেও ছিল, তার কোনো পারফরমেন্স নাই, তারপরে কেন সে ওয়ানডে দলে? তো এটা নিয়ে আমি কথা বলি, যেহেতু আমাদের রেগুলার 2-3 জন প্লেয়ার নেই, যেমন মুশফিকুর রহিম, আমাদের নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান এবং উইকেট কিপার, উনি নেই। সেই সাথে আমাদের তৌহিদ হৃদয় নেই কিন্তু। এই দুইটা প্লেয়ার না থাকাতে তো আমাদের সিলেক্টররা মনে করেছেন যে ওডিআইতে যারা স্ট্যান্ডার্ড মানের আছে তার ভিতরে আফিফ হোসেন পড়ে, তাই তাকে নিয়েছে। কিন্তু আমার কাছেও মনে হয় যে আফিফ হোসেন অনেকদিন খেলার বাইরে, এবং তার খেলা আমি দেখেছি, এবং কনফিডেন্ট লেভেল ভীষণ লো হয়ে গেছে। হ্যাঁ, সে রংপুর রাইডার হয়ে কিন্তু গ্লোবাল টি-20 খেলতে গেছে, 2টা ম্যাচ দেখলাম। প্রথমটা 0 রানে এবং পরেরটা 7 রানে না 8 রানে এবং 15 বলে 8 রানে আউট হয়ে গেছে, 10 রান করে আউট হয়ে গেছে। মানে খুবই বিরক্ত লাগছে আর কি। সো আফিফ হোসেন আসলে নেয়ার মতো প্লেয়ার ছিল না। আমি মনে করি এখানে শামীম হোসেন পাটোয়ারি একে নিলে ভালো হতো। এবং সেই সাথে হ্যাঁ, যে আমাদের যে স্কোয়াড, যেহেতু এটাই আমাদের লাস্ট ওডিআই সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, হ্যাঁ, তো আফিফ হোসেনকে না নিয়ে এখানে শামীম হোসেন পাটোয়ারিকে নিলে ভালো হতো। লাস্টের দিকেও কিন্তু ভালো দেখে খেলতে পারে। তো এই ওডিআই সিরিজ নিয়ে যেহেতু কথা বলবো, এবং এদের যে 15 জনকে ডেকেছে বা নিয়েছে তাদের নিয়ে কথা বলবো, তো আমাদের কিন্তু ওপেনার আছে 4 জন। সৌম্য সরকার যথারীতি উনি কিন্তু ওডিআইতে ভালো করতেছেন। যাই হোক, লিটন কুমার দাস আছেন, তারপরে তানজিদ তামিম, এবং আমি যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে, পারভেজ হোসেন ইমন। এটা আমার কাছে ইনক্লুশনটা খুবই ভালো লেগেছে। এই ছেলেটার খেলা ভাল লাগে, এ বড় বড় 6 মারতে পারে, কিন্তু খুব সাহসী একটা ছেলে। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশ টিমে কিন্তু কেউ রেডি হয়ে আসে না, খেলতে খেলতে রেডি হয়। সো একে সুযোগ দিতে হবে। নতুন প্লেয়ার যদি আপনি না আনেন, সেই ঘুরে ফিরে একে প্লেয়ার দিয়ে খেলান, তাহলে হবে না। হ্যাঁ, 2-1টা সিরিজ নতুন নতুন প্লেয়ার 2-4 জনকে সুযোগ দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের বাংলাদেশ টিম দেখবেন একসময় একটা ব্যালেন্স টিম হিসেবে দাঁড়িয়ে যাবে। তো প্রথম হলো মিরাজ অধিনায়ক, এরপরে 4 জন, কে কে? লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তার পারভেজ হোসেন ইমন এবং সৌম্য সরকার। এবং 6 নম্বর ব্যাটসম্যান হলো মাহমুদুল্লাহ রিয়াদ। যেহেতু আমার কাছে যেটা মনে হচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদ এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই অবসর নিয়ে নেবে, এটা আমার ধারণা, এবং সবাই বুঝতে পারতেছেন যে উনি এই ট্রফিটার জন্যই এই পর্যন্তই খেলা চালিয়ে যাবেন। আমার কাছে মনে হয় এরপরে উনি আর কন্টিনিউ করবেন না। এরপরে আফিফ হোসেনকে নিয়ে তো প্রথমেই বললাম, ঠিক আছে। এরপরে যেটা হয়েছে রিশাদ হোসেন আসলে অটোমেটিক্যালি আমাদের ওয়ানডেতে থাকবেন, টি-20তেও থাকবেন। হ্যাঁ, একে কিন্তু এস্টাবলিশ করা হচ্ছে, এবং আমি মনে করি এস্টাবলিশ করা উচিত একজন লেগ স্পিনারকে। এরপরে নাসুম আহমেদ, এর ইনক্লুশনটাও ভালো হয়েছে। নাসুম আহমেদ যেহেতু সে রেগুলার খেলতেছে, এখানে তাইজুলকে রাখলেও আমি অবাক হতাম না, যেহেতু টেস্টে সে খুবই ভালো করেছে। ঠিক আছে, তার একটা পুরস্কার হওয়া উচিত ছিল। যাই হোক, এরপরে 5 জন ফাস্ট বোলার নেওয়া হয়েছে। তাসকিন আহমেদ, আমাদের এখন যারা রেগুলার ফাস্ট বোলার আছেন সবাইকে নেওয়া হয়েছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, তারপরে শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। তো আমার কাছে মনে হয়েছে যে তাসকিন আহমেদের প্রমাণ করার কিছু নেই, ইনি ওয়ানডেতে যথেষ্ট ভালো খেলোয়াড়। হাসান মাহমুদও ভালো, নাহিদ রানার গতি আছে। নাহিদ রানা কিন্তু লাস্ট যে সিরিজটা গেল ওয়ানডেতে ভালো করেছে, একটা ম্যাচে প্রচন্ড ভালো করেছে, প্রচন্ড গতি দেখিয়েছে।
তো ওর একটা সুযোগ পাওয়ার দরকার ছিল, এই জন্য আমি খুশি নাহিদ রানাকে, এবং দেখবেন সে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অটোমেটিক চয়েস হিসেবে থাকবে। এই হলো 15 জনের স্কোয়াড। কিন্তু এখানে আমি একজন ফাস্ট বোলিং অলরাউন্ডার রাখা উচিত ছিল, মোহাম্মদ সাইফুদ্দিন। এই ছেলেটাকে কেন মানে অপছন্দ করে বা সিলেক্টররা কেন নেয় না আমি জানি না। হ্যাঁ, কিন্তু বড় বড় 6 মারতে পারে। শেষের দিকে যখন আপনি 9 নম্বরে 8 জন ব্যাটসম্যান আউট হয়ে গেল, 7 জন তখন নেমে যদি সে একটা হাল ধরতে পারে বা 2-3 ওভারে সে যদি 20, 25, 30 রান করে দিয়ে যেতে পারে, তাহলে কিন্তু স্কোরটা অনেক বড় হয়। তো সাইফুদ্দিনকে আসলে বিবেচনায় রাখা উচিত ছিল। আফিফ হোসেনের জায়গায় 2টা বিকল্প হতে পারত। এক হলো শামীম হোসেন পাটোয়ারি, 2 হলো সাইফুদ্দিন। সাইফুদ্দিন বেশি আসলে এটা ডিজার্ভ করে জায়গাটা। যাই হোক, তারপরও সিলেক্টর আমাদের থেকে ভালো বুঝেন। যে টিমই সিলেক্ট করেছেন, আশা করি এই 3 ম্যাচের সিরিজে আমরা 2-1 বা 3-0 যদি জিততে পারি, তাহলে আমাদের কনফিডেন্ট লেভেলটা অনেক ভালো থাকবে। যদিও ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওয়ানডে দলটা খুবই ব্যালেন্স একটা টিম। তাদেরও কিন্তু যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে এখন, সেখানে ভালো ভালো প্লেয়ার আছেন। শাই হোক, হ্যাঁ, তারপরে হেটমায়ার, হ্যাঁ, তারপরে সব ভালো ভালো প্লেয়ার কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আছে। সো ওয়ানডে সিরিজটা কিন্তু সহজ হবে না, খুবই কম্পিটিটিভ হবে। তো আমি এই 3টা সিরিজের যে 3 ম্যাচের যে সিরিজ, আমি ওপেনারদের থেকে খুব ভালো শুরু চাচ্ছি, এবং আমি মনে করি ওপেনিং হিসেবে সৌম্য সরকারের সাথে তানজিদ তামিম তো অনেক সুযোগ পেয়েছেন, পারভেজ হোসেন ইমনকে প্রথম ম্যাচে সুযোগ দেওয়া উচিত। এই ছেলেটা দেন না, নিছেন যখন দলে, সুযোগ দেন, দেখবেন এ ভালো করবে। হ্যাঁ, ইমার্জিং এশিয়া কাপে কিন্তু আমি দেখেছি তার খেলা, যথেষ্ট ম্যাচিউরড একটা ছেলে। ও জাকের আলী অনিক, এর কথা তো ভুলেই গেছি। যে খেলা দিল গতকালকে রাত্রে, হ্যাঁ, 5টা 6, 8টা 4, এবং আমি তার ভক্ত হয়ে গেছি। যে সুন্দর করে 6 মারছে, যেভাবে 6 মারছে, হ্যাঁ, এত চাপের ভিতরে, হ্যাঁ, তার অন্য পাশের প্লেয়াররা যাওয়া আসার ভিতরে আছে, তার ভিতরে সে এত ভালো খেলেছে। সেই ছেলেটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আশা করি এ হারিয়ে যেতে আসে নাই। এ দেখবেন ওয়ানডেতেও ভালো খেলবে। তো যথেষ্ট ভালো ব্যালেন্স টিম হয়েছে আমাদের। আশা করি আমরা একটা ভালো খেলা দেখতে পারবো। 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ 3টা ওয়ানডে, সন্ধ্যা 7:30টায় শুরু হবে। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো ধন্যবাদ সবাইকে। আমাকে এতক্ষণ যারা দেখলেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, হ্যাঁ, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।